মাইমুন শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে। জয়গুণ রাগে ফেটে পড়ে, কঠিন স্বরে জেরা করতে আরম্ভ করে। না কইয়া পলায়া আলি ক্যা, এখন মাইনসে শুনলে ঝাঁটা মারব মুখে। পালাইয়া এহি নাই মা, খেদায়া দিছে। দেখো না আমার নাক কান খালি, গয়নাগুলা খুইলা নিছে, পিন্দনের কাপড়ডা রাইখা এই ছিঁড়া কাপড়ডা দিছে। কৈফিয়তে জয়গুণের রাগ নামে। ব্যাপারটার কিছু কিছু সে হাসুর কাছে শুনেছিল সেদিন, কিন্তু তার শাশুড়ির এরূপ আচরণের কোনো কারণ হাসু বলতে পারেনি। সেও ভেবে পায় না। জয়গুণ আবার জেরা করে, কি দোষ করছিলি ক শিগগির। কিচ্ছু দোষ করি নাই মা। মাইমুনকে শ্বশুরবাড়ির কেউ পছন্দ করেনি, সোলেমান খাঁও না। কিন্তু অপছন্দের কথা সে কখনো মুখ ফুটে বলতে পারেনি, কারণ সে নিজেই দেখে শুনে ছেলের জন্য বউ পছন্দ করেছিল। মাইমুন যেদিন প্রথম শ্বশুরবাড়ি আসে সেদিনই তার শ্বশুর শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি হয়। শাশুড়ি বলে, তুমি কি চৌখের মাথা খাইয়া বউ দেখছিলা? এই রকম জালি বউ দেইহা হই না আনে কেউ, এখন ভাত কাপড় দিয়া পালতে হইব। জালি কোহানে দেখছ তুমি, এক্কেরে ঝুনা নাই কল। ঝুনা না আরও কিছু। ও না পারবো ওসমানের ঘর করতে, না পারবো এক কলসি পানি আনতে। দুই ঠ্যাং লইয়া ঢেকির উপরে উঠলেও কথা হনব না ঢেকি। 2 সের চাউলের ভাতের আড়ি উঠাইতে গেলে ফেলাইয়া দিব, তখন ভাতও যাইব আড়িও যাইব। সোলেমান খাঁ কথাগুলোর গুরুত্ব বুঝতে পারে, কিন্তু নিজের কৃতকর্মের জন্য স্ত্রীর কাছে সে হার মানতে রাজি নয়। সে স্ত্রীকে শান্ত করবার উদ্দেশ্যে বলে, তুমি কিচ্ছু চিন্তা কইরো না, হবায় বিয়ার পানি পাইছে, 2 মাসের মধ্যেই দেখবা বউ আমাক লায়েক হইছে। কিন্তু দিন পেরিয়ে যাচ্ছে। মাইমুন তার শ্বশুর শাশুড়ির চোখের সামনে তাদের ইচ্ছে মতো বড়সড় হয়ে উঠল না, যেমন ছিল তেমনটি রয়ে গেল। শাশুড়ির রাগ ধরে, কেন সে ভোমরায় আল দেওয়া কদুর মতো ঝিম ধরে থাকলো, কেন হাতে পায়ে বড় হয়ে উঠল না। সোলেমান খাঁর এজলাসে প্রায়ই এ ব্যাপারে শুনানি চলতে থাকে। একদিন সোলেমান খাঁর স্ত্রী বলে, ভাত খাইতে তো কম খাই না, আমাক দুনা ভাত খাই, যদি জিগায় আর ভাত নিবি বউ, তয় কোনোদিন না করব না। আশের মতন গলা সমান খাইয়া টাব্বুস হইয়া তারপর উঠব। এত খাওয়া তো বড় ওনের নাম নাই, আর ওইবই বা কেমনে। সূর্য দিগল বাড়ির মাইয়া, পরাণ লইয়া বাইচা আছে, এই কফালের ভাগ্য। তোমারে হেইসুম কত কইরা যে কইলাম, সূর্য দিগল বাড়ির মাইয়া আননের কাম নাই, হেইয়া হনলা না। মায়ার উপরে পেতনির দৃষ্টি না আছে তো কি কইলাম। সোলেমান খাঁ মনোযোগ দিয়ে শোনে, তারপর বলে, মানুষ তো 3 আঙ্গুল, এত ভাত রাখে কই? কে জানে কই রাখে। আমার মনে হয় গলার তন পাও পর্যন্ত বেবাখানি ওর প্যাট। এমন হাবাইতা ঘরের মাইয়া বেশি দিন ভাত কাপড় দিয়া রাখলে তোমারে আর বিশ্রায়া পাওয়া যাইব না, তাল্লুক মুল্লুক বেচতে হইব। সোলেমান খাঁ নিচের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরে, গালে হাত দিয়ে গভীর মনোযোগের সঙ্গে মাথা নেড়ে বলে, আমার মনে লয় তোমার কথাই খাডি, পেতনির দৃষ্টি আছে। পেতনি ওর লগে খাই বুঝাই না এত ভাত লাগে। সোলেমান খাঁর স্ত্রী আবার বলে, হন কই, এই রাক্ষস রাহনের কাম নাই। এদিন ওসমানের ঘরে দিছিলাম, শরমেরও কথা, রাইতে হেই কি সিক্কইর। আর একটু হইলে 14 বাড়ির মনু এইখানে কইরা লইত। সি অঘিন। বুঝলাম এইডা জোয়ান হইতে হইতে আমার ওসমান ঠুন্ডা হয়ে যাইব, আর একদিন তক্তে বহায়া খাওয়াইলে ফৌতইয়া যাইব কইয়া রাখলাম। কমসে কম 3 বছর তো লাগবো লায়েক হইতে। তো কি করতে চাও? আমি কই ওরে ওর মার কাছে পাঠাইয়া দাও, মারডা খাইয়া বড় হোক, জেরে দেখা যাইব। সোলেমান খাঁ সব শুনে এবার রায় দেয়, ওরে ওর মার কাছেই পাঠাইয়া দাও, আমি আবার ওসমান রে শাদি দিমু। গয়নাগুলা খুইলা রাখবা, ওসমান রে বিয়া দিতে লাগবো তো, আবার জোড়ায় জোড়ায় গয়না বানামু। টাকা কই? টাকা কি গাছেই গোড়া যে ঝুল দিলেই পড়ে? খালি গয়না ক্যা, কাপড় 2টাও রাইখা দিবা। কয় মাস আগে কিনছি, অহনো 2 ধোপ পড়ে নাই। এই কাপড় আর গয়না দিয়া হাজাইয়া নতুন বউ ঘরে আনমু। তারপর একদিন হাসু ও সফি আসে মাইমুনকে দেখতে। মাইমুনের শাশুড়ি, 2টি ননদ ও ছোট্ট একটি দেবর একটি চাঙাড়ির চারপাশে চক্রাকারে বসে কাঁচা মটরশুঁটি ছাড়াচ্ছিল। মানুষ আসার শব্দ পেয়ে মাইমুনের শাশুড়ি একবার তাকায়, তারপর মাথায় আঁচল টেনে আবার মটরের দানা বাজতে শুরু করে। হাসু ও সফি পরস্পর মুখের দিকে তাকায়। এরকম অবজ্ঞা ও অবহেলার কি কারণ থাকতে পারে তারা তা ভেবে পায় না। হাসু জিজ্ঞেস করে, কেমন আছেন মাওই সাহেব, মাইমুন কই? উত্তর দেয় মাইমুনের ছোট ননদ, গাঙের ঘাড়ে পানি আনতে গেছে। তার মুখের কথা শেষ না হতেই মাইমুন আসে। কাঁখের কলসিটা ছোট,
তবুও তার ভারে মাইমুন সোজা হয়ে হাঁটতে পারে না। কোমর বেঁকিয়ে ঘোড়ার মতো পা ফেলতে ফেলতে সে আসে। হাসু ও শফিকে দেখতে পেয়ে খুশিতে ভরে ওঠে। সে পানির কলসিটা রান্নাঘরে রেখে ছুটে আসে। হাসুর একটা হাত ধরে বলে, মিয়া ভাই গো, কোন সময় আইলা? এই তো আইলাম, আমি যাইতাম তোমার লগে। জরিনা বিবি অর্থাৎ মাইমুনের শাশুড়ি এবার ফোঁস করে ওঠে, হ যাও, ভাইয়ের লগে অহনি চইলা যাও। হ কাশেম মিয়া, তোমাক আল্লা দিবইন গারে আইজি লইয়া যাও, আমরা আর রাখতে চাই না। কি হইছে মাই, কোনো দোষ করছে মাইমুন? না বাপু, অমন ঝিরকুটটা বউ দিয়া আমাক চলবো না। কই গেলি ওসমান, কি কইছিলাম? জরিনা বিবি ঘরে যায় ওসমানের কাছে, আস্তে আস্তে বলে, গয়নাগুলা খুইলা রাখ, পিন্দনের কাপড়টা রাইখা একটা ছিঁড়া কাপড় দিয়া দে। ওটা পিন্দা কোনো রকমে সরম বাঁচাইয়া আতে পায়ে যাউগা ভাইয়ের লগে। ওসমানের চোখে মুখে অক্ষমতা ফুটে ওঠে। হাসু ও শফির উপস্থিতিতে এ কাজ তার পক্ষে করা সম্ভব নয়। সে বলে, তুমি দাও গিয়া, আমার শরম করে। আহা আমার নতুন বউরে, অত যদি শরম তয় ঘোমটা দিয়া ঘরে বইয়া থাক। তোরা মরদাইছিলি কোন দুঃখে, আমি মায়া মানুষ, পারি কি না পারি দেখ চোখ মেইল্লা। জরিনা বেবি দুই গোত্তা দিয়া দুপা এগুতেই ওসমান বাধা দেয়, মা মা হন, ওরা আইজ যাউগা, পরশু তরশু আইয়া যেন লইয়া যায়। জরিনা বেবি দরজার উপর দাঁড়িয়ে যায়। ওসমানের দিকে ফিরে বলে, আচ্ছা কইয়া দেই। তারপর ঘর থেকে নিচে নেমে হাসু ও শফির দিকে চেয়ে বলে, হনো বাপু, কাল পরশু আইয়া তোমাগোর বোন রে লইয়া যাইও। হাসু বলে, বিষয় কি, কি হইছে মাওই? কিছু হয় নাই মিয়া, যা কই মনে থাকে যেন। শফি হাসুর দিকে চেয়ে বলে, আইজই মাইমুন রে লইয়া যাই? না আইজ থাউক, মার কাছে জিগাইয়া দেহি, যদি নিতে কয় তয় লইয়া যাইমো। হাসুর কথা শুনতে পেয়ে জরিনা বিবি বলে, মার কাছে আর হনতে হইব না বাপু, তোমার মা মানা করত না, কায়লাইয়া লইয়া যাইও। আচ্ছা। এই আচ্ছা বলে যে হাসু চলে গেল, আর হাসুর দেখা নেই। জরিনা বিবি নিজেই মাইমুনের গয়না খুলে একটা ছেঁড়া কাপড় পরিয়ে তাকে তৈরি করে রেখেছে। 3 দিনের দিনও যখন কেউ এসে নিয়ে গেল না, তখন তার পরের দিন ভোরবেলা জরিনা বিবি নিজেই মাইমুনের হাত ধরে বাড়ির নিচের মটর ক্ষেতের পাশে এনে ছেড়ে দেয়। তাদের পেছনে মাইমুনের 2টি ননদও এসে দাঁড়ায়। দূরে সূর্যদিঘল বাড়ির তালগাছটা দেখিয়ে জরিনা বিবি বলে, ওই তালগাছটা বরাবর চইলা যাও, খোদায় যদি তোমার কপালে এই বাড়ির ভাত লেখা থাকে তো আবার আইও, অহন মার বুকের দুধ খাইয়া মোটা তাজাও গিয়া। আমি একলা যাইমু। মাইমুন জরিনা বিবির মুখের দিকে তাকাই। একলা যাইবা না তো দোকলা পাইবা কই, যাও, তোমার রূপ বায়া বায়া পড়ে না সোনা, পথের মাইনসে ধৈরা লইয়া যাইব না। মাইমুন যেন কারাগার থেকে খালাস পেয়ে এলো। তার আনন্দই হয়, আর সে আনন্দ বেড়ে যায় প্রত্যেক পদক্ষেপে। পেছনে তাকাতেও তার ভয় হয়। কিন্তু বাড়িতে পা দিয়ে মার কর্কশ জেরার মুখে পড়ে তার বুক দুরুদুরু করতে থাকে। জয়গুণ আবার জিজ্ঞেস করে, কি দোষ করছিলি? কিচ্ছু দোষ করি নাই মা, দোষ ঘাইট না করলে অম্বাই খেদাইয়া দিল, হাসুকে দিয়া অহনি আবার পাড়াইয়া দিমু। শফির মা আসে, কথার আগাগোড়া না শুনেই শুরু করে, পুরুষের ঘরতন পালায়া হে কেউ, পুরুষের ঘরই মায়ালোকের হাপন ঘর, সেইখানে জিন্দিগি কাটাইতে হইব, হৌর হাউরির খেদমত করতে হইব, মরলেও হেই মাটি বুকের উপর লইয়া থাকতে হইব, হেই মাটি ছাড়তে আছে, হেই মাটি কামড় দিয়া পইড়া থাকতে হয়। মাইমুনের মুখের দিকে চেয়ে দেখে জয়গুণ, অসহায় চোখ দুটো টলটল করছে, করুণা ভিক্ষা করছে তার কাছে। এবার মাইমুনের ওপরের সমস্ত রাগ জয়গুণ শফির মার উপরে ঢালে। সে বলে, থাউক থাউক, আর বকর বকর কর না, তুমি বুইড়া হইছ বাতাসে, তোমার কথায় মাটি খাইছি আমি। অমন বুইড়া জামাইয়ের কাছে মায়া না দিয়া কুচি কুচি কইরা কাইটা গাঙে ভাসাইয়া দেওয়ান ভালো আসিল। আমার বাড়ি থাকতেও ও এমন আসিল, পেট ভইরা ভাত খাইতে না পারলেও এই রকম হুকনা কাষ্ট ছিল না। শফির মা মাইমুনকে জিজ্ঞেস করে, তোর হাউরি পেট ভইরা তোরে খাইতে দেয় নাই মাইমুন? এই 2 মুঠ ভাত দিয়া কইতো, নে খাইয়া ওঠ বউ, দিনকাল ভালা না, পেট ওনা থাকলে কোনো বেড়া মাজার আইতে পারে না। হ্যাঁ, কাসুর মা বাড়িতে আছো? গলা খাকড়ি দিয়ে সাদেক মিয়া সকলের সামনে এসে দাঁড়ায়। জয়গুণ মাথার কাপড়ের আঁচল টেনে দেয়। শফির মা জিজ্ঞেস করে, কি খবর সাদেক মিয়া? খবর বেশি ভালো না, কাসুর খুব অসুখ, যখন তখন অবস্থা। জয়গুণ চমকে ওঠে, তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, দুনিয়াটা অন্ধকার ঠেকছে চোখে। ঘোমটার নিচে অস্ফুট প্রতিধ্বনি হয়, কাসুর অসুখ, যখন তখন অবস্থা, বেহাল অবস্থা,
করিম ভাই আমারে পাঠাইয়া দিছে তোমারে নিতে, দেরি হইলে। সাদেক মিয়ার মুখ দিয়ে কথার শেষটা বের হয় না। কাসুর শয্যা পার্শ্বে দুজন মৌলবী অনর্গল দোয়া কালাম পড়ে চলেছেন। মাঝে মাঝে করিম বক্সের কথার নিচে তাদের স্বর চাপা পড়ে যায়। তার আকুল আবেদন কান্নার মতো বেরিয়ে আসে। আল্লাহ, তুমি আমার কাসুরে বাঁচাও, তুমি জানমালের মালিক। ওর জানের বদলে 2টা জান সদগা দিমু, তুমি ওরে বাঁচাও। ওর জানের বদলে 2টা খাসি সদগা দিমু। আল্লাহ আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি বাঁচনেওয়ালা, তুমি। লম্বা ঘোমটা টেনে জয়গুণ দরজার পাশে এসে দাঁড়ায়। তার পেছনে হাসু ও শফির মাকে দেখে করিম বক্স বুঝতে পারে জয়গুণ এসেছে। করিম বক্স মৌলবী দুজনকে ইশারায় সরে যেতে বলে নিজেও বেরিয়ে যায়। জয়গুণ কাসুর বিছানার পাশে বসে ডাকে, কাসু, কাসু আমার সোনামণি। শফির মা, শফি, হাসু ও মাইমুন বিছানার 2 পাশে বসে। আঞ্জুমনও আসে। তাদের সকলের মাথা ঝুঁকে থাকে কাসুর মুখের ওপর। শফির মা বলে, চাইয়া দেখ কাসু, তোর মা আইছে। কাসু কোনো সাড়া দেয় না, চোখ দুটো আধ বোঝা। মাথাটা কখনো সোজা হয়, কখনো এপাশে ওপাশে হেলে পড়ে। তার নিশ্চল হাত পা ছড়িয়ে আছে লম্বা হয়ে। অনিয়মিত নিঃশ্বাস প্রশ্বাসে বুকের ওপরের কাঁথাটা দুলে ওঠে। বুকের ওপর কান পেতে কফের ঘ্যাড়ঘ্যাড় শব্দ শোনা যায়। জয়গুণ আবার ডাকে, কাসু বাজান, একবার চোখ মেলা দেখ। করিম বক্স ডেকে ওঠে, কাসু চাইয়া দেখ তোর মা আইছে। কাসুর মাথাটা বাম কাত থেকে ডান কাত হয় শুধু, কোনো সাড়া পাওয়া যায় না। আঞ্জুমান বলে, 2 দিন আগেও টাস টাস কথা কইছে, 2 দিন ধইরা জব বন্ধ। কত ফকির কবিরাজ, কত কত পানি পড়া তাবিজ, তোমার কিছুতেই কিছু হইল না। যে যা কইছে কোনো তিরুডি হয় নাই। অহন আল্লাহর হাতে সপর্দ। আওয়াত মত আল্লাহ রাত, আল্লাহ যদি মুখের দিকে চায়। করিম বক্স দোরগোড়া থেকে বলে, আল্লাহ যদি কাসুরে 2 নাই রাইখা যায়, তয় আমি জমিনের উপরে খাড়াইয়া মানতি করলাম, কাসুর একটা জানের বদলে 2টা খাসি জবাই কইরা তার গোশত গরিব মিসকিনরে বিলাইয়া দিমু। কাসুরে আজমির শরীফ খাজা বাবার দরগায় লইয়া যামু। জয়গুণের চোখ দিয়ে অশ্রু ঝরছে অবিরল ধারায়। হৃদয়ভেদী কান্নার বেগ চেপে রাখতে গিয়ে তার স্বর ভেঙে যায়। ভাঙা গলায় সে আঞ্জুমনকে বলে, 2টা দিন আগেও যদি আমারে খবর দিত, ওর মুখের কথা হইনা মনেরে বুঝ দিতে পারতাম। ওর মা মা ডাক হইনা পরাণ শীতল করতাম। একটু থেমে আবার বলে, তোমরা ডাক্তার দেখাইছিলা? ডাক্তার কি করব, কত ফকির হট খাইয়া গেল। ওহো, তোমরা যাই কও, আমি ডাক্তার দেখাইমু। অন্ধকারের মধ্যে জয়গুণ আলো খুঁজে বেড়ায়। নিরাশার মধ্যেও আশা চেপে ধরে বুকে। ঝড় ঝঞ্ঝার মধ্যেও সে হাল ছেড়ে দেয় না। হাসুকে সে নির্দেশ দেয়, হাসু যা, জগদীশ ডাক্তার না হয় অন্য কোনো ডাক্তার জলদি করে লইয়া আয়, পথে দেরি করিস না। বলেই সে মনে মনে চিন্তা করে, ডাক্তার এলে টাকা দিতে হবে, কিন্তু কোথায় টাকা? জয়গুণ এবার শফিকে বলে, তুই বাড়িত যা, বড় আঁশ 2টা বাজারে লইয়া যা, বেচা টাকা লইয়া চালাক কইরা আবি। কিন্তু 2টা আঁশে কত পাওয়া যাইব, বড় জোর 2 টাকা। মাইমুন বলে, আমার আঁশ 2টাও লইয়া যাইও শফি ভাই, আমাক কাসু বাঁচলে কত আঁশ পাওয়া যাইব আবার। জয়গুণ বলে, 4টা আঁশই লইয়া যা। শফির মা শফিকে সাবধান করে দেয়, জলদি কইরা যা, তোর কিন্তু আবার সম্মুখের চলতি, দেরি করলে উপায় রাখতাম না। নিয়মের দুনিয়ায় অনেক অনিয়ম আছে, যেমন কর্ম তেমন ফল, তাই সব সময়ে পাওয়া যায় না। মাথার ঘাম পায়ে ফেলা সারাদিনের কর্মফল বড় সামান্য, পরোপকার প্রায়ই বিফলে যায়। সে কর্মে যদিও ফল ফলে, তা তেতো বিষাক্ত, এটা অনিয়ম বই কি। গ্রামের বুড়ো ডাক্তার রমেশ চক্রবর্তীর বেলায়ও এই অনিয়মটা নিয়মিতভাবে বিদ্যমান। 20 বছর রোগী দেখে ওষুধ ঢেলে গুলে তিনি হাত পাকিয়েছেন, কিন্তু এই পর্যন্তই। চিকিৎসা বিজ্ঞানে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করলেও অর্থ সঞ্চয় করেননি কিছুই। অসহায় রোগীর চিকিৎসার বোঝাই ঘাড়ে নিয়েছেন শুধু, টাকার সিন্দুক বোঝাই হলো না কোনো দিন। সাধারণভাবে গ্রামের লোকের অবস্থা নেই অ্যালোপ্যাথিক চিকিৎসার ওপর। তাদের ধারণা অ্যালোপ্যাথিকের তেজালো ওষুধ পেটে গেলে রোগী যাও 2 ঘন্টা বাঁচত, তাও শেষ হয়ে যায় 2 ঘন্টা আগেই। গ্রামে তাই ফকির কবরেজদের পসার বেশি। ওষুধ মেশানো পানির চেয়ে বেশি কদর মন্ত্রপুত পানির। 1.25 চাল আর 5.25 আনা পয়সা দিয়ে যেখানে ফকির বিদায় করা যায়, সেখানে টাকা খরচ করে ডাক্তার বড় কেউ ডাকে না।
ধরা বাঁধা কয়েক ঘর লোক আছে রমেশ ডাক্তারের। ঘুরে ফিরে তারাই আসে, 2 টাকা দেয়, মাসখানেক ধরে চিকিৎসা করিয়ে নেয়। ওষুধ খেয়ে খেয়ে টাকার দাম তোলে। চিকিৎসায় টাকা খরচ করবার মতো বড় লোক যারা, তারা এখানে আসে না। তারা যায় বড় ডাক্তার জগদীশ বাবুর কাছে। দিনমজুরের কাছে থেকে দিনমজুরি নিয়ে রমেশ ডাক্তারের দিন চলে টেনে টুনে। রমেশ ডাক্তারের বাইরের ঘরটা একাধারে ডাক্তারখানা ও বৈঠকখানা দুই। ঘরের এক পাশে 2টো আলমারি, তার মধ্যে নানা আকারের শিশি বোতল সাজানো। ওগুলোর অধিকাংশই খালি। সুদিনে যখন ওষুধ পাওয়া যেত অপর্যাপ্ত, তখনও ওগুলো পুরোপুরি ভরা ছিল না। আলমারির একটা তাকে ভারী ভারী কয়েকখানা ডাক্তারি বই, ঘরের মাঝে একটা টেবিল, তার এক পাশে ডাক্তারের বসবার জন্যে একখানা কাঠের চেয়ার, অন্য 3 পাশে টিনের চেয়ার 3খানা, এক পাশে একটা লম্বা টুল। দেয়ালে পিঠ ঠেস দিয়ে আরাম করে বসবার জন্যে টুলটাকে দেয়ালের কাছে ঘেঁষে রাখা হয়েছে। অপর পাশে দেয়ালের সাথে ঠেকানো একটা কাঠের চেয়ার, তার পেছনের একটা পায়া ভাঙা। আসন গ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের হুঁশিয়ার করার জন্য পায়া ভাঙা চেয়ারটায় কে একজন একটা কাগজ এঁটে দিয়েছে, তাতে লেখা খোঁড়া। এত হুঁশিয়ারি সত্ত্বেও নিরক্ষর গদু প্রধান একদিন চেয়ারটা নিয়ে পড়ে গিয়েছিল। ডাক্তারের চোখের সামনে একটা দেয়াল ঘড়ি বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। কোনো রসিক লোক ডাক্তারের অনুপস্থিতিতে ঘড়িটার কাঁচের ওপর একটা কাগজ এঁটে দিয়েছে। কাগজটিতে লেখা কলেরা রোগী। লেখাটা দেখে রমেশ ডাক্তার হেসে ফেলে বলেছিলেন, কলেরা নয়, হৃদবন্ধ। কলেরা হলে এমন ওষুধ খাইয়ে দিতাম। কলেরার আবার চিকিৎসা আছেনি। ডাক্তারের কথা শেষ না হতেই জাফর মিয়া বলে, নেই কেন, নিশ্চয় আছে। জীবনে কত কলেরা রোগী ভালো করলাম এই হাতে। তয় হেইডা আসল কলেরা না, পেটের অসুখ। আসল কলেরা বসন্ত হইলে আবার মানুষ বাঁচে? বাঁচে না মানে 100 বার বাঁচে। এবারও কত রোগী বেঁচে গেল আমার হাতে। নিত্যানন্দ বলে, তুমি আবার মানুষ বাঁচাতে পারো নাকি ডাক্তার? নিশ্চয়ই পারি। ডাক্তারের কথায় সবাই হেসে ওঠে। অনেকে মনে করে ডাক্তারের খ্যাপামিটা আজ আবার বেড়ে গেল। এ কি, তোরা হাসছিস? মানুষ যদি বাঁচাতে না পারি তবে তোরা আসিস কেন? আমার ওষুধ খাস কেন? ডাক্তার টেবিলের ওপর চাপড় মারেন। কালীপদ বলে, তোমার কাছে আসি মনের শান্তির জন্য, মনেরে বুঝ দিতে, তাছাড়া আর কি। তুমি বাঁচাতেও পারো না, মারতেও পারো না। মরা বাঁচা ঈশ্বরের হাত। কালীপদ ওপর দিকে আঙুল দেখিয়ে ঈশ্বরের অবস্থান নির্দেশ করে। মুখ বিকৃত করে রমেশ ডাক্তার বলেন, মরা বাঁচা ঈশ্বরের হাত। তবে দেব 1 ফোঁটা পটাশিয়াম সায়ানাইড, দেখি কে বাঁচায়। নিত্যানন্দ বলে, তোমার ওই বাজে কথা রাখো ডাক্তার। মাথাটা তোমার আবার আজ গরম হয়েছে বুঝলাম। জগদীশ সেন এত বড় ডাক্তার, সেও এত বড় কথা বলতে সাহস করে না। ঈশ্বরের ওপর ভরসা করে সে। সেদিন অজিত চৌধুরীর ছেলে মারা গেল। জগদীশ ডাক্তার চৌধুরীকে বলল, আমরা ওষুধ দিতে পারি, জীবন তো আর দিতে পারি না। ওসব ফাঁকা কথা বুঝলে, অজ্ঞতা ঢাকবার পথ ওটা, লোককে সান্ত্বনা দেওয়ার বলি। আসলে ও কথার কোনো অর্থ হয় না। এমন অনেক রোগী আছে যার বাঁচবার ভরসা ছিল না। আমাদের ওষুধ খেয়ে সে হয়তো বেঁচে ওঠে। ওইটুকু ওষুধ না পেলে হয়তো আর বাঁচত না। আমাদের হাতে এরকম বহু লোক বেঁচে যায়। যখন বেঁচে ওঠে তখন নাম হয় ওপরওয়ালার। তার গুণকীর্তন হয়, মসজিদে শিরনি দেওয়া হয়, হরিলুট দেওয়া হয় মন্দিরে। আমাদের নামও নেয় না মুখে। জালাল শেখের টাইফয়েড হয়েছিল জানো তোমরা? 2 মাইল পথ হেঁটে রোজ সকালে বিকেলে হাজিরে দিয়েছি, ওষুধ দিয়েছি। আমার কাছে ক্লোরোমাইটেসিন ছিল না। জগদীশের কাছ থেকে নিজের টাকায় কিনে দিয়েছি। যখন বেঁচে গেল তখন একদিন দেখাও করলে না এসে। আমাকে দিয়েছিল কত জানো? 3 টাকা। শুনেছি আজমিরের দরগায় জালাল 5 টাকা মানত পাঠিয়েছে। একটু দম নিয়ে আবার তিনি আরম্ভ করেন, আমাদের হাতে সব লোকই যে বাঁচবে তা তো বলছি না। এর কারণ অনেক। একটা কারণ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে আমাদের অজ্ঞতা। আমার হাতে যে রোগী মারা গেল, আর একজন ভালো ডাক্তারের কাছে সে হয়তো মরতো না। তাছাড়া রোগ নির্ণয়ে, ওষুধ নির্বাচনে ভুলভ্রান্তি, ওষুধের অভাব, যন্ত্রপাতির অভাব, নানা কারণ আছে। এছাড়া আছে রোগীর গাফিলতি। সময় থাকতে আসবে না। আসবে তখন যখন টলমল অবস্থা। ওই অবস্থায় ডাক্তার ডেকে কোনো কাজ হয় না। ডুবন্ত নৌকা উদ্ধার করা সোজা ব্যাপার নয়। কথায় বলে, মরণকালে লক্ষ্মীবিলাসের বড়ি কোনো কাজে দেয় না। মানুষ মরবে, এ তো সত্য কথা। তবে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে তো। বাতির তেল ফুরালে তেল দিতে হবে। ঝড়ে নিভে না যায় তার জন্যে ঢাকনা লাগাতে হবে।
বাতিটা যেদিন ফুটো ঝাঁঝরা হয়ে ভেঙে যাবে সেদিনের কথা আলাদা। অবশ্য সমস্ত লোককে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাবার মতো চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি, তবে চিকিৎসা শাস্ত্রের উন্নতি হচ্ছে দিন দিন। সবাই বিরক্ত হয় ডাক্তারের ওপর। তারা মনে করে আজ মাথাটা একটু বেশি খারাপ হয়েছে ডাক্তারের। কালীপদ বলে, রাখো তোমার বক্তিমা, এইবারে বিদায় করো। ডাক্তার বলেন, একটু সবুর করো, ওদের আগে বিদায় করি, ওরা দূরের লোক। এসো দেখি দিল মোহাম্মদ, কদিন থেকে জ্বর? আজ 4 দিন। ডাক্তার নাড়ি দেখেন, বুক পরীক্ষা করেন, তারপর বলেন, দেখি জিভ, হা করো, এমন করে। দিল মোহাম্মদ হা করে। তার নিঃশ্বাসের সাথে এক ঝলক দুর্গন্ধ এসে ধাক্কা মারে ডাক্তারের নাকে। তিনি মুখটা একপাশে সরিয়ে বলেন, কোষ্ঠ পরিষ্কার হয়নি? একটা কাগজে ব্যবস্থা লিখে ডাক্তার বলেন, কোনো ভয় নেই, এই কাগজটা কম্পাউন্ডারকে দাও, দিনে 3 বার। ঠান্ডা লাগিও না। শিশি এনেছ? হ্যাঁ। আচ্ছা যাও, পরশু এসো আবার। আলাউদ্দিন, তুমি এসো। কি তোমার? পেটটা ফুইলা রইছে 2 দিন ধইরা, একবার খাইলে আর খাইতে ইচ্ছা করে না, ভাত দেখলে বমি আহে। খোয়াবে খাইলে হুনছি এই রকম হয়। কি বললি? মা কইছে খোয়াবে যারা খায় তার পেট ভার হইয়া থাকে এই রম, হজম হয় না। বুড়ো নকরি বলে, ডাক্তারের কাছে এইগুলা কইস না, এইসব ভূতের ব্যামর কিছু ডাক্তার বুঝবও না, বিশ্বাসও করব না। আমিও কতদিন স্বপ্নে খাইছি রসগোল্লা, সন্দেশ, জিলাফি, কচুরি, পান্তুয়া। নকরি মিষ্টির নামে শিকলি ছাড়তে শুরু করে। মুচকি হেসে ডাক্তার বলে, খেতে কেমন লাগে? কেমন লাগবে আবার, ভালা, ঠিক হালুই করের মিষ্টির মতন, কিন্তু হজম হইতে চায় না। হজম হইলে কি আর কথা ছিল? ডাক্তার রহস্য করে বলেন, সত্যি হজম হলে আর কোনো কথা ছিল না। বাজারে যখন রসগোল্লা সন্দেশ পাওয়া যায় না আজকাল, তখন স্বপ্নে বিনে পয়সায় বেশ মজা কইরা খাওন যাইতো। ডাক্তারের মুখের কথা লুফে নিয়ে নকরি বলে। ডাক্তার এবার গর্জন করে ওঠেন, যত সব আহাম্মক নিয়ে কারবার, যা এখান থেকে, স্বপ্নে রসগোল্লা খাগে, ওষুধ খেতে হবে না। আলাউদ্দিন দাঁড়িয়ে থাকে। ডাক্তার হাত বাড়িয়ে তাকে একটু কাছে টেনে নেন। জামাটা তুলে রাগের সাথে জোরে জোরে তার পেট টিপতে শুরু করেন। বাঁধা ধরা একঘেয়ে জীবন ডাক্তারের এমনি করেই চলে, চলে ঘড়ির কাঁটার মতো একই পথে, কিন্তু তার কাছে বৈচিত্র্যহীন একঘেয়ে বলে মনে হয়নি কোনো দিন। মূর্খলোকের কার্যকারণহীন আজগুবি কথাবার্তা শুনে তিনি যত বিরক্ত হন, তাদের অজ্ঞতার জন্যে তার চেয়েও বেশি সহানুভূতি জাগে তার মনে। এ সমস্ত লোকের নাড়ি দেখে দেখে তাদের উপর কেমন একটা নাড়ির টান জন্মে গেছে ডাক্তারের। ভোরবেলা এদের মুখ দেখলে তবেই তার ভালো লাগে, তাজা হয়ে ওঠে দেহ মন। কিন্তু কিছুদিন ধরে ডাক্তারের দিনগুলো আর চলতে চায় না, যেন হুঁচট খেয়ে চলছে দিনগুলো। স্বাধীনতা অর্জনের পরে বাস্তুত্যাগের হিড়িক পড়েছে দেশে। ভারত ও পাকিস্তানের সংখ্যালঘুদের চোখে লেগেছে আলোর ধাঁধা, ডাক্তারের স্ত্রীর চোখেও তাই লেগেছে। পাকিস্তান ছেড়ে যাওয়ার জন্যে তিনি অধীর হয়ে উঠেছেন, কিন্তু ডাক্তারের পাকা চোখে দূরের সে আলো নেশা জাগাতে পারে না, পারে না মায়ার সৃষ্টি করতে। স্বামী স্ত্রীর এই বিরুদ্ধ মনোভাব সংসারের সমস্ত শান্তি নষ্ট করেছে। এই একই প্রসঙ্গ নিয়ে কথার প্যাঁচাল শুরু হয় দুজনের মধ্যে, সহজে তা থামতে চায় না। স্ত্রী নানা রকম যুক্তিতর্কের অবতারণা করেন, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গার দৃষ্টান্ত দেখিয়ে স্বামীকে প্ররোচিত করেন, কিন্তু আদম তার সংকল্পে অটল। সে জানে নিষিদ্ধ ফল খাওয়ার অর্থ স্বর্গভ্রষ্ট হওয়া। ইভ তাই নিষিদ্ধ ফলের সাজি নিয়ে ব্যর্থ হয় বারবার। আজও ডাক্তার রোগী দেখা শেষ করে সবে আঙিনায় উঠেছেন, অমনি গিন্নি আরম্ভ করেন, ওগো শুনছো, আর তোমাকে বলেই বা কী হবে। অন্যমনস্কভাবে ডাক্তার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু গলা চড়িয়ে গিন্নি বলেন, জগদীশ ডাক্তার আজ যাচ্ছে, শুনেছ? তাতে হয়েছে কি? হবে আবার কি, সবাই একে একে চলে যাচ্ছে, আর আমরা এখানে জপমালা নিয়ে বসে থাকি আর কি। হ্যাঁ, জপমালা জপতেই শুরু করো, তাই ভালো। দেখো, ঈশ্বর যদি কিছু ব্যবস্থা করেন, চাও তো পুষ্পক রথও পাঠিয়ে দিতে পারেন তোমার জন্যে। বিরক্তির মধ্যেও নিজের রসিকতায় হেসে ওঠেন ডাক্তার। তার হাসি গিন্নির অন্তরে ঘা দেয়। তিনি বলেন, তা তুমি যেও। আমি যাব? এখান থেকে আমি এক চুলো নড়ছি নে। এমন সাজানো বাগান ছেড়ে নরকে যেতে পারবো না। কথায় সুবিধে করতে না পেরে গিন্নি বলেন, তা বেশ, এখানে থেকে মুসলমানের হাতে যদি কচু কাটা না হও তো কি বললাম। ওসব বাজে কথা রাখো, এখানে কে তোমাকে মারছে শুনি? কতগুলো পশুর প্ররোচনায় যা হয়েছিল
তা আর হবে না, দেখে নিও। ভাইয়ের বুকে ছুরি বসিয়ে আনন্দ পাওয়া যায় না, সবাই বুঝতে পেরেছে। ভাইয়ের বুকের রক্তে যে করুণ অভিজ্ঞতা হলো, হিন্দু মুসলমানের মন থেকে তা সহজে মুছে যাবে না। আর যদি একান্ত মুছেই যায়, তবে বুঝবো তার পেছনে কাজ করেছে স্বার্থান্ধ হিংস্রতা। শুধু এখানেই নয়, সব জায়গায় এই হিংস্রতা দেখা দিতে পারে। যেমন আসামে বঙ্গাল খেদা মাথাচাড়া দিয়ে উঠেছে, ধুতিবালাদের বিরুদ্ধে গুর্খারা কুকরি শান দিচ্ছে, বিহারে কোণঠাসা করে রাখা হচ্ছে বাঙালিকে। এখন এক গণ্ডগোলের ভয়ে পালিয়ে আর এক গণ্ডগোলের মুখে গিয়ে পড়তে হবে। এখানে আমাদের কিসের অভাব? কোন দুঃখে যাব আমরা ঘরবাড়ি ছেড়ে? জানো না এখানে আমরা মার কোলে আছি। হাসু এসে ডাক্তারের উঠানে দাঁড়ায়। ডাক্তারের খোঁজে সে এ গাঁও ও গাঁও ঘুরেছে। জগদীশ ডাক্তারকে পাওয়া গেল না, তিনি পাত্তাড়ি গুটিয়েছেন, আজই চলে যাচ্ছেন দেশ ছেড়ে। হরেন ডাক্তারও নেই, তিনি অনেক দিন আগেই চলে গেছেন। তার শূন্য ভিটা তছনছ হয়ে আছে ঘাস লতা পাতায়। রমেশ ডাক্তার তখনও বকে চলেছেন। এখন হুজুগে মেতে অনেকেই বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, যাদের টাকা নেই তারাও যাচ্ছে। অনেকে বাড়িঘর বিক্রি করে যাচ্ছে। আমি বুঝতে পারি না কিসের নেশায় যাচ্ছে এরা, কিন্তু দেখবে এরা আবার ফিরে আসবে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্ষুধা ও রোগে আধমরা হয়ে আবার ফিরে আসবে, কিন্তু তখন আর মাথা গুঁজবার ঠাঁই মিলবে না। আমাদের পূর্বপুরুষ হিন্দু মুসলমান আপনজনের মতো কত যুগ ধরে কাটিয়েছে এ মাটিতে। একের উপর নির্ভর করে বেঁচে উঠেছে আর একজন। একজন জুগিয়েছে ক্ষুধার অন্ন, আর একজন দেখিয়েছে আলো। ডাক্তার পাশের দিকে দেখেন, গিন্নি নেই, কখন তিনি বেরিয়ে গেছেন। উঠানে হাসু দাঁড়িয়ে দেখতে পেয়ে ডাক্তার বলেন, কিরে বাপু, কি চাই? আমার ভাইয়ের খুব অসুখ। স্ত্রীর উপর এতক্ষণ বক্তৃতা ঝেড়ে রমেশ ডাক্তারের মেজাজ তিরিক্ষি হয়ে আছে। তিনি বলেন, আমি যেতে পারবো না। কথাটা বলে তখনই ভাবেন, আর তো কেউ নেই। হরেন অনেক দিন আগেই চলে গেছে, জগদীশও আজ যাচ্ছে। এ তল্লাটে এ তিনজন ছাড়া আর কে আছে? ডাক্তার যাবার মনস্থ করেন। বাড়িতে থাকলে আবার স্ত্রীর কথায় কান ঝালাপালা হয়ে যাবে, তার চেয়ে বরং রোগী দেখতে যাওয়া ভালো। জামা গায়ে চড়িয়ে স্টেথোস্কোপ ও এমার্জেন্সি ব্যাগ নিয়ে ডাক্তার বের হন। পেছন থেকে স্ত্রী বাধা দেন, এই দুপুরে রোদ মাথায় করে কোথায় চললে আবার? উত্তর না দিয়ে ডাক্তার এগিয়ে যান। চান করে খাও দাও, বিকেলে যেও, স্ত্রী তাগাদা দেন। স্ত্রীর কথাগুলোকে শ্লেষের আঘাত করে ডাক্তার বলেন, চান করব আবার খাবো, এদিকে মানুষ মরে যাচ্ছে। পেছন ফিরে ডাক্তার আবার বলেন, এখন দেখো আমরা চলে গেলে এদের কি উপায় হবে? এতগুলো গ্রামের মধ্যে আমরা 3টে ডাক্তার ছিলাম, দুজনে তো চলেই গেল। আমিও যদি চলে যাই তবে এরা কোথায় গিয়ে দাঁড়াবে? ডাক্তারের ব্যাগটা হাসু হাতে করে নেয়। ডাক্তার রোগী দেখে চিন্তিত মুখে বলেন, ডবল নিউমোনিয়া, এতদিন ছিলে কোথায়? করিম বক্স বলে, ফকির দেখছিল এতদিন। নাকের ওপর ঘা হয়েছে কেমন করে? দড়ি পড়া দিছিল ফকির। ডাক্তার দাঁতে দাঁত চেপে বলেন, ফকির, দড়ি পড়া? দেশের শাসন ক্ষমতা আমার হাতে থাকলে বেটাদের ফক্করবাজি দেখিয়ে ছাড়তাম, ফাঁসি দিতাম বেটাদের। এ নরহত্যা ছাড়া কিছু নয়। ডাক্তার আশায় জয়গুণ বড় করে মাথায় কাপড় টেনে পেছন ফিরে বসেছিল। তার বুকের ভেতর কে যেন হাতুড়ি পিটাচ্ছে অবিশ্রান্ত। সে এবার ঘুরে ডাক্তারের পা ধরে করুণ মিনতি জানায়, ডাক্তারবাবু, আমার কাশুকে বাঁচাইয়া দেন, আপনি আমার ধর্মের বাপ। জয়গুণ আহার নিদ্রা ভুলে দিনের পর দিন ছেলের শয্যা পার্শ্বে কাটিয়ে দেয়। মাইমুনও থাকে মার কাছে। প্রত্যেক দিন খাবার সময়ে করিম বক্সের ইঙ্গিতে আঞ্জুমন জয়গুণের হাত ধরে টানাটানি করে খাওয়ার জন্যে। বলে, ওই রকম পেটে পাথর বাইন্দা থাইক্য না, 2টা দানা পানি মুখে দাও বুঝান, নালে শরীর তোমার ভাঙ্গা যাইব। জয়গুণ খেতে যায় না, সে ভাবে এ বাড়ির ভাত তার কপাল থেকে অনেক আগেই উঠে গেছে। হাসু রোজ খাবার নিয়ে আসে। রেখে যাওয়া সে খাবার সে মাইমুনকে দেয়, নিজেও খাওয়ার চেষ্টা করে, কিন্তু তার খাওয়া আসে না। 2-1 মুঠো জোর করে গিলে 1 মগ পানি খেয়ে একদিন কাটিয়ে দেয়। দিনের বেলা যেমন তেমন করে কেটে যায়, কিন্তু রাত্রিবেলা জয়গুণের আর দুশ্চিন্তার অন্ত থাকে না। সন্ধ্যা হওয়ার আগেই সে রাত্রির জন্যে প্রস্তুত হয়। বাতির তেল না থাকলে মাইমুনকে পাঠিয়ে পাশের বাড়ি থেকে কুপি মেপে তেল ধার আনে। একটা মালসাতে তুষ সাজিয়ে আগুন দিয়ে রাখে। রাত্রে জয়গুণের কাছে থাকবার জন্যে শফির মা আসে। সে বুড়া মানু, তাই তার ঘুম কম।
রাত্রে যে কোনো সময়ে ডাক দিলে তার সাড়া পাওয়া যায়। সে কাছে থাকলে মনে বল পাওয়া যায়। হাসুও 2 রাত্রি ছিল, কিন্তু ও ছেলে মানুষ, সন্ধ্যার পরেই ঘুমিয়ে পড়ে। সারা রাত্রির জন্যে আর তাকে সজাগ পাওয়া যায় না। শফির মার জন্যে জয়গুণ সন্ধ্যার আগেই বেশি করে পান ছেঁচে রাখে, যাতে কাসুর কানের কাছে ঠনর ঠনর করতে না হয়। শফির মা অনেকক্ষণ বসে থাকে জয়গুণের পাশে। তারা মুখোমুখি বসে আগুনের মালসার ওপর হাতগুলোকে গরম করে। মাঝে মাঝে কান, মুখ ও অন্যান্য অঙ্গে গরম হাত বুলিয়ে শীত তাড়াবার চেষ্টা করে। শফির মা কখনো পান চিবোতে চিবোতে পিছ ফেলে মালসার মধ্যে। তুষের আগুন থেকে ধোঁয়া বের হয়। নানা কথায় সে জয়গুণকে ভুলিয়ে রাখবার চেষ্টা করে। তার নিরাশ মনে আশা জাগিয়ে তোলে। থানার ঘণ্টা যখন জোড়ায় জোড়ায় বাজে, তখন সে গুনতে আরম্ভ করে সাথে সাথে। বলে 12 খান বাজল, এইবার একটু কায়তই, হাত দিয়া দেখ কেতাটা ভিজা প্যাঁচ প্যাঁচা হইয়া গেছে। শফির মা কাঁথা উঠিয়ে মাইমনের পাশ দিয়ে শুয়ে পড়ে। তার শীতল শরীরে ছোঁয়া লেগে মাইমন একবার নাড়াচাড়া করে ওঠে। শফির মা বলে, চুপ কইরা থাক বেডি, অহনি উমইয়া যাইব। শফির মা গরম হাত দুটো মাইমনের গায়ে বুলিয়ে এবার ক্ষতিপূরণের চেষ্টা করে। জয়গুণকে বলে, আমাগ রক্ত ঠান্ডা হইয়া গেছে, খাড়াক্ষারি গরম হয় না, ওক রক্ত গরম। আমার শফিরে বুকে লইয়া হইলে মুহূর্তকের মধ্যে হয়, তা না হইলে পৌষ মাইশা শীতে ঠক ঠক করতে করতে জান কবজ অবনের জোগাড়। মানসে কইতেই কয়, পৌষের হিমে ভীম দমন, মাঘের শীতে বাঘের মরণ। শফির মা শুয়ে শুয়ে গল্প আরম্ভ করে। ভীম একদিন তার মারে জিগায়, মা আমার তন বড় জোয়ান কে? তার মা কয়, আছে একজন, গাঙের পাড় দিয়ে আঁটলেই তার দেয়া পাইবা। তখন পৌষ মাইশা রাত। ভীম কতক্ষণ পর শীতে ঠকঠক করতে করতে বাড়িতে আহে। মাই জিগায়, দেহা পালি বাজান? ভীম কয়, হ গো মা। জয়গুণ কাঠি দিয়ে তুষের আগুন ঘেঁটে তাতিয়ে নেয়। আগুনে হাত পাগুলোকে গরম করে। ঘরের বেড়ার ফাঁক দিয়ে উত্তরে হিমশীতল হাওয়া ঢোকে। জয়গুণের শরীরের রক্ত জমে ওঠে যেন। বাতাসে নিবু নিবু করে কুপিটা। জয়গুণ উঠে সলতে উস্কিয়ে দেয়। এক প্রস্থ কাঁথা এনে আগুনে গরম করে গায়ের ঠান্ডা স্যাঁতসেঁতে কাঁথাগুলো পাল্টিয়ে দেয়। করিম বক্স এক সময়ে ডাকে, কাসু কি ঘুমাইছে? বারদুই ডেকে করিম বক্স ক্ষান্ত হয়। শফির মা ঘুমিয়ে পড়েছে। জয়গুণ ডান হাত বাড়িয়ে তাকে ধাক্কা দেয়। শফির মা ধরফর করে ওঠে। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আল্লাহ রসুল, কি কাসুর মা? সারাটা রাত এম্বায় বৈশা থাকবি? তুই আয়, আমার বালিশে মাথা রাইখা একটু ক্যাইত হইয়া থাক। ও এখন চুপ মাইরা আছে। করিম বক্স আবার ডাকে, ও কি ঘুমাইছে? হ ভাই, এখন ঘুমেই আছে। নিঝুম রাত, কোনো দিকে সাড়া শব্দ নেই। অনেকক্ষণ পরে পরে পাখির কলবল এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যায়। তারপর আবার নিস্তব্ধ। এমন নিস্তব্ধতার মধ্যে ঘরে শোয়া করিম বক্সের নিঃশ্বাস পতন পর্যন্ত গণনা করা যায়। কানের কাছে কাসুর বুকের কফের ঘ্যাড় ঘ্যাড় শব্দ এবং তার অনিয়মিত হ্রস্ব দীর্ঘ শ্বাস প্রশ্বাস জয়গুণের আশঙ্কা ঘন মনে উদ্বেগ বাড়িয়ে দেয়। ঘন কালো অন্ধকার যেন চারিদিক থেকে গিলে ধরবার জন্যে হাঁ করে আছে। শেষ রাতে ভয়ঙ্কর শীত নেমে আসে। জয়গুণ আর একবার কাঁথা বালিশ গরম করে কাসুর বিছানা বদলে দেয়। নিজের হাত পা শরীর তুষের আগুনের তাপে গরম করে। তারপর কাসুর কাঁথার নিচে শুয়ে তাকে নিজের বুকের তাপ দিয়ে গরম করবার চেষ্টা করে। সপ্তাহখানেক পরে একদিন ডাক্তার বলেন, আর চিন্তা করো না মা, ভয় কেটে গেছে, তোমার ছেলে এবার ভালো হয়ে উঠবে। জয়গুণের মুখের উপর থেকে নৈরাশ্যের মেঘ কেটে যায়। আশার আলোয় মুখ উজ্জ্বল হয়ে ওঠে তার। ডাক্তারের ওপর কৃতজ্ঞতায় ভরে ওঠে বুক, কিন্তু তাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা তার জানা নেই। সে বলে, বাবা তুমিই আমার কাসুরে বাঁচাইলা, মরণ ঘটতন তুমি ওরে ফিরাইয়া আনছো। ডাক্তার আশ্চর্য হন। তার সমস্ত জীবনে এমন সহজ সোজা কথা কোনো নিরক্ষরের মুখে তিনি কখনো শোনেননি। ডাক্তার মানুষ বাঁচাতে পারে এ কথা কেউ বিশ্বাস করে না। ডাক্তার বলেন, আমার চিকিৎসা ছাড়াও তোমার শুশ্রূষা অনেক সাহায্য করেছে। তুমি কাছে না থাকলে, সময় মতো ওষুধপথ্য না দিলে এ রোগী বাঁচানো এত সহজ ছিল না।